দোলাকে রেখে বসার ঘরে থাকা শেখ বাড়ির সবাই অবাক হয়ে যায়। তানিয়া আর তারানা একে অপরের দিকে তাকাচ্ছে। এই সময় দোলার আগমন কারো কাছে অপ্রত্যাশিত ছিল না। তানিয়া তারানা দোলার কাছে একগাল হাসি হেসে এসে বলে, দোলা বিনিময়ে শুকনো হাসি দিয়ে সালাম দিয়ে বলে, ফারিন ভাবির সাথে দেখা করতে এসেছি। সিঁড়ি দিয়ে যাওয়ার পথে তফিকুল আহমেদের সামনে বলে দোলা বিনীত হয়ে তাকে সালাম দেয়। অতঃপর ধীর পায়ে হেঁটে যায় ফারিনের ঘরে। ভাবে আসবো? আচমকা দোলার গলায় আওয়াজে ফারিন, শান্তা, তাসের তিনজনে অবাক। তিনজনে ঘুরে দরজার দিকে তাকিয়ে দোলা ফারিনের ঘরের দরজার কাছে দাঁড়ায়। সাদা রঙের একটা সাধারণ সুতির সালোয়ার কামিজ পরনে, মাথায় ওড়না টেনে দেওয়া, হাতে একটা শপিং ব্যাগ, মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া। বরাবরের মতো সাধারণ তবে আকর্ষণীয়। তার সৌন্দর্য সোজা আঘাতে যেন বক্ষপটে। তৌসিফ কয়েক পলকের ব্যবধানে দোলাকে পা থেকে মাথা অবধি দেখে চোখ ফিরিয়ে নেয়। তবে সে ঘর থেকে বের হয় না, টান টান হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। অন্যদিকে দৃষ্টি স্থির রেখে চায়ের মগে চুমুক বসায়। ফারিন অবাক হলেও হাসি মুখে এগিয়ে যায়। দোলার হাত টেনে ভেতরে ঢুকিয়ে বলে, উমা, দোলা যে, এসে বসো। শান্তা এক পলক তৌসিফের দিকে তাকায়। তৌসিফকে শুনিয়ে দোলাকে বলে, বেশ সুন্দর হয়ে গেছো দোলা, আগের থেকে আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দোলা কোনো ভনিতে না করে শুধু ফারিনের দিকে তাকিয়ে বলে, কথা ছিল। কি কথা ছিল? দোলা হাতে শপিং ব্যাগটা ফারিনের হাতে দিয়ে বলে, আপনার শাড়িটা যেটা কলেজের প্রোগ্রামে পরবো বলে নিয়েছিলাম। উমা, এটা দিতে এই সময় আসতে হলো? একটা সামান্য শাড়ি দোলা, এত রোদে বাইরে বের বলিও না এখন, ওইরূপ মলিন না হোক। কথাটা বলে ফারিন ঠোঁট টিপে হাসে। দোলা এলোমেলো দৃষ্টি ফেলে কয়েক মুহূর্তের জন্য সময় নিয়ে জড়তা কাটিয়ে বলে, আর হয়তো ইউরোকে পড়াতে পারবো না ভাবি, তাই দিয়ে গেলাম শাড়িটা। কখনো এই বাড়িতে আসা হয় না। তৌসিফের ভ্রু কুচকিত হয়। চায়ের মধ্যে চুমুক বসাতে গিয়েও বসায় না, তবে তার দৃষ্টি মেঝের দিকে। ফারিন দোলার দিকে হা হয়ে তাকিয়ে আছে। দোলা মাথা নিচু করে কথাটা বলেছিল। এবার মাথা তুলে এক পলক তৌসিফের দিকে তাকিয়ে পুনরায় মাথা নিচু করে ফারিনকে বলে, আমি বিয়েতে রাজি নই ভাবি, আপনি প্লিজ তৌকির ভাইয়াকে বলবেন উনি যেন বিকেলে বাবার সাথে কথা না বলেন। এটা নিয়ে আর না আগানোই ভালো। ফারিনের শান্তা হতভম্ব হয়ে সাথে সাথে ঘুরে তৌসিফের দিকে তাকায়। তৌসিফ খুব শান্ত হয়ে দাঁড়িয়েছিল, মেঝের দিকে দৃষ্টি দিয়ে নির্বিকার চিত্তে এবং চুপচাপ চায়ের মগে চুমুক দিতে। দোলা ফারিনকে বলতে থাকে, বাবাকে বললে বাবা মানবে না, তাই সরাসরি আপনাদেরকে বলা। আসছি ভাবি, ভালো থাকবেন, মেসেঞ্জারে কথা হবে। ইউরাকে আরেকজন ভালো টিচার দিব। কথা বলে দোলা হন্তদন্ত হয়ে চলে যায়। ফারিনের শান্তা মুখ শুকনো করে একে অপরের দিকে তাকায়। তারপর তৌসিফকে দেখে। তৌসিফ তখনও চুপচাপ চায়ের চুমুক দিচ্ছিল। পরপর গম্ভীর শান্ত চোখ দুটো তুলে ভাবির দিকে তাকায়। ফারিন আমতা আমতা করে বলে, তৌসিফ, তোমার ভাইয়াকে কি বলবো? ভাইয়াকে কিছু বলার প্রয়োজন নেই। গম্ভীর কিন্তু অস্বাভাবিক শান্ত তৌসিফের কণ্ঠ। মানে, তোমার ভাইয়া জরুরি কাজ ফেলে দোলার বাবার সাথে বসতে চেয়েছিল, এখন যদি? বলছি তো ভাইয়াকে কিছু বলার দরকার নেই, উঁচু গলায় বলে ওঠে তৌসিফ। শান্তা আর ফারিন দুজনে চমকে ওঠে। মুহূর্তের ব্যবধানে তৌসিফ অস্বাভাবিক লাগছে, অস্বাভাবিক ক্রোধান্বিত লাগছে। ফারিন ইতস্তত করে বলল, ও বিয়েতে রাজি না, ভাইয়া ওর বাবার সাথে কথা বলতে যাবে। কণ্ঠে পুরোনায় শান্ত আর গম্ভীর ভাব নিয়ে এনে স্পষ্ট করে বলে ওঠে তৌসিফ। ফারিনের শান্তা হা করে তাকিয়েছে তৌসিফের দিকে। তৌসিফ চায়ের মগে শেষ চুমুক দিয়ে ফারিনের দিকে তাকিয়ে খুব স্পষ্ট করে বলে, ওকে আমার লাগবে। রাতের নিস্তব্ধতা ঢাকা পড়েছে পুরো মহল্লা। হাওলাদার ভিলার সামনে দু তিনটে কুকুর তখনও সাংসারিক আলাপ করছে। আজও দেরি জারিফের। বন্ধুদের সাথে আড্ডা নিয়ে দোলার সাথে দেখা করেছে ফাজিলাতুন্নেসা ছাত্রী নিবাসের পেছনের গলির দাঁড়িয়ে জানলার দিকে তাকিয়ে ঘণ্টাখানেক ফোন আলাপ করেছে মশার কামড় খেয়ে। মন ভালো নেই দোলা জারিফের, তার মন ভালো করতে পারেনি, উল্টো নিজেই মন খারাপ করে ফেলেছে। শেখ তৌসিফ আহমেদের নাম বারবার তাকে যন্ত্রণা দিচ্ছে। দেশে কি আর মেয়ে নেই তার দুলির দিকে নজর দেয় কোন সাহসে? দোলার উপর হঠাৎ রাগে ওঠে জারিফের। আজ বোরখা পরে চলাফেরা করলে এমন হতো না। পরপর নিজের উপর খেপে যায় জারিফ। মেয়েটাকে শুধু শুধু দুষছে কেন? তোলা তো ইচ্ছে থাকলেও শ্বাসকষ্ট সমস্যার জন্য বোরখা পরতে পারে না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায় জারিফের ভিতর থেকে। কোনো অহেতুক একে তাকে দুষছে সে। তার ব্যর্থতা দোলাকে এখন সে বউ করতে পারেনি। তার ব্যর্থতা রাখতে কেন অন্যকে দোষ দেওয়া? কলা পসিবল গেট খুলে বাইক উঠিয়ে সিঁড়ির কাছে দাঁড় করিয়ে গেট বন্ধ করে সদর দরজার কাছে যায়। হাত বাড়িয়ে কলিং বেল চাপা রেখে দরজা খুলে যায়। ভুরু কুচকিত হয় জারিফের। দরজা ঠেলে ভেতরে ঢুকে বসার ঘর পর্যন্ত যেতে থমকে যায়। জাহিদা আনাম বসার ঘরে ডাইনিং লাগোয়া টেবিলের চেয়ারে বসে আছে। মায়ের বিধ্বস্ত মুখটা দেখে জারিফ উদ্বিগ্ন হয়ে এগিয়ে যায়। নরম গলা বলে, কি হয়েছে মা? শরীর খারাপ? জাহিদা আনাম ছেলের দিকে শীতল চোখে তাকিয়ে আছে।
অতঃপরে পেরিয়ে যেতে সে কণ্ঠ খাদে নামিয়ে দৃঢ়ভাবে জিজ্ঞাসা করে, এতদিন ধরে চলছে এসব? অপরদিকে দোলার বিয়েতে অমত সে কথা তৌকির আহমেদের কান অব্দি পৌঁছায়নি তার স্ত্রী ফারিন। শান্তা এ ব্যাপারে একটা কথা বলেনি তৌসিফের বারণ শুনে। এদিকে তৌকির আহমেদ নিজে গিয়ে দোলার বাবার সাথে কথা বিনিময় হয়ে কথা বলেছে, জানতে চেয়েছে দবির রহমানের মতামত। মেরুদণ্ডহীন দবির রহমান নিজেই বাড়িতে স্বয়ং উপজেলাকে পেয়ে খুশিতে গদগদ হয়ে গেলেও আশ্বাস দিয়ে দিলেন তিনি বিয়েতে রাজির কথা আগাবে, আত্মীয়তা হবে। তৌকির আহমেদ আশ্বাস দিলেন দোলাকে পড়তে দেওয়া হবে, চাইলে চাকরি করতে দেওয়া হবে। এত প্রতিশ্রুতি দেওয়া হলো বিকেলে। সবার অজানা রয়ে গেল বিয়ের পাত্রী এই বিয়েতে রাজি না। দবির রহমান একথা জানলেও চেপে গেল। তার বিশ্বাস মেয়েকে বুঝিয়ে শুনে বললে রাজি হবে। সে ওসব নিয়ে ঘামায় না। বেশি তেরামি করলে একটু না হয় চোখের পানি ফেলবে মিছিমিছি, বাড়াবাড়ি করলে দু একটা চড়থাপ্পড়ও মারবে, না হয় মেয়ের ভালোর জন্য সব করবে দবির। একসময় মেয়ে ঠিকই বুঝবে এত ভালো পরিবার কি করে হাতছাড়া করবে সে। সারা জীবন শেখ ট্রেন্সের মালিকদের প্রতিপত্তির কথা মমফলে শুনে এসেছে দবির। আজ সে বাড়ি থেকে প্রস্তাব এসেছে তার মেয়ের জন্য। ভাবা যায়? কোনো ঘটক পাঠিয়ে নয়, শেখ ট্রেন্সের কন্যাধারের তৌফিকুল আহমেদ নিজে এসেছেন। নিজের প্রতি বেশ গর্ব হচ্ছে দবির। হঠাৎ করে আজ বিকাল থেকে পাড়ায় দোলার বিয়ে নিয়ে বেশ চর্চা চলছে। এই তল্লাটে কেউ কল্পনা করেছিল দবিরের মেয়ের বিয়ে এত বড় ঘরে হবে, যেখানে এই পাড়ার সব মেয়েদের বিয়ে হয়েছে দোকানদার অথবা অর্ধশিক্ষিত প্রবাসী শ্রেণীর ছেলের সাথে। সে তুলনায় দবিরের মেয়ে পেয়েছে আকাশের চাঁদ। এদিকে কাচের পানির জগটা টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়েছে। জারিফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাহিদা আনাম শাড়ির আঁচল মুখে চেপে ধরে কাঁদছে। একটু পরপর কেঁপে উঠছে তার শরীর। জারিফ কিছুক্ষণ মেঝের দিকে দৃষ্টি রেখে সরিয়ে মাকে দেখে অসহায়ের মতো বলল, মা, ছাড়তে পারবো না ওকে। জাহিদা আনাম মুখ তুলে তাকায় না ছেলের দিকে, শুধু একটা বড় দীর্ঘশ্বাস ছেলে উঠে দাঁড়ায়। হন্তদন্ত হয়ে নিজের ঘরে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দেয়। জারিফ ছুটে যায় দরজার কাছে, আকুল হয়ে দরজা ধাক্কা দিয়ে থাকে। চেঁচিয়ে বলতে থাকে, মা, ফুপি তোমার সাথে যা করেছে এতে দোলার দোষ কোথায়? তুমি আমাকে এইটুকু বোঝাও, শুধু এইটুকু বোঝাও। জারিফের চেঁচামেচিতে জাহিনের ঘুম ভেঙে যায়। সে চোখ ডলতে ডলতে এসে বসার ঘরে দাঁড়িয়ে পড়ে। জারিফ মায়ের দরজার অনবরত ধাক্কা দিয়ে যাচ্ছে, আকুল হয়ে বলছে, মা, দুলি খুব ভালো মেয়ে, ও আমাদের সবাইকে ভালো রাখবে মা, তুমি বিশ্বাস করো। ওপাশ থেকে জাহিদা নাম চুপচাপ বসে রয়েছে। জারিফ পুনরায় বলে রে, মা, ওর অন্যায় কি একটু বলো? ও কেন সহ্য করতে পারো না? একটা যুক্তিসঙ্গত কারণ বলো আমাকে। নীরবতা ভেঙে জাহিদা সে খুব শান্ত স্বরে বলে, ওর দোষ আছে, অবশ্যই আছে ওর দোষ। ও সেই মহিলার মেয়ে যে মহিলা তোর মাকে তোর বাবার কাছে খারাপ সাজাতে তোর মায়ের ঘরে পরপুরুষ ঢুকেছিল। আর যে মহিলা আর তার মায়ের কারণে তোদের বাবার সাথে আমার কখনো ভালোবাসা হয়ে ওঠেনি। আর তোরা দু ভাই ভালোবাসাবিহীন একটা বৈবাহিক সম্পর্কের ফসল। ওই মহিলা তার মায়ের জন্য আমার বাপকে স্ট্রোক করে মরতে হয়েছিল। ওই মেয়েটার দোষ এটাই, ও ওই মহিলার মেয়ে। ভয়াবহ দোষ করেছে তোর প্রেমিকা, ভয়াবহ দোষ। জারিফ চুপচাপ হয়ে যায়, দাঁড়িয়ে থাকে দরজার বাইরে চুপ। চাহিদা আমার হাঁপাচ্ছে। একটু দম নিয়ে পুনরায় বলে ওঠে, কী করবি? আমি না মানলে একা একা বিয়ে করবি? নে বাবা, আমার কাজ ছিল, তোকে জন্ম দেওয়া দিয়েছি, তোকে বড় করার করেছি, আমার মায়ের দায়িত্ব শেষ। এছাড়া সন্তানের জীবনে একটা মায়ের কী ভূমিকা থাকে? সারা জীবন তোরা সংসার করবি, আমি আর বাঁচবো? আমার ইচ্ছে অনিচ্ছাকে প্রাধান্য কেন দিবি? জীবন তোদের, যা বিয়ে করে আন যা। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে জাহিদা আনাম। জারিফ চুপচাপ দাঁড়িয়ে আছে। জাহিদা দীর্ঘ সময় পর আত্মনাদ থামিয়ে নীরব হয়ে যায়। জাহিদ মায়ের ঘরের সামনে মাথা নিচু করে দরজায় হেলান দিয়ে বসে থাকা বড় ভাইকে দেখতে থাকে। গত একদিনে জারিফের সাথে কথা হয়ে ওঠেনি দোলার। ইন্টারভিউর জন্য প্রস্তুতি করতে হবে জারিফকে নিজেকে। এই সময় দোলার নিজের বিষণ্ণতার দিকে লোকটাকে অমনোযোগী করতে চায় না। শুধু 3 বেলা নিয়ম করে 3টা মেসেজ পাঠিয়েছে দোলা। যদিও জারিফ জবাব দেয় না, দোলা ভাবলো নিজেকে সময় দিচ্ছে, সম্ভবত দিক। হোস্টেলে দোলার ঘরের দুপাশে ঘরে থাকে দোলার ঘনিষ্ঠ দুজন বান্ধবী, তৃপ্তি আর আফরা। ওদের সাথে টুকটাক কথা বলে নিজেকে হালকা করে দোলা ক্ষণিকের জন্য নিজের কামরা ছেড়ে তৃপ্তির কামরায় এসে বসেছে দীর্ঘশ্বাস। তৃপ্তি আর আমরা ব্যস্ত মুড়ি মাখাতে। দোলা চুপচাপ জানলার দিকে তাকিয়ে আছে। এখান থেকে দৃষ্টি দিলে কিছুটা দূরে একটা বিশাল দোতলা বাড়ি। ছাদে দুজন পুরুষ রমণী বৈকালে আড্ডায় ব্যস্ত। দুজনের হাতে দুটো চায়ের কাপ সম্ভবত। হাসতে হাসতে কুটি কুটি হয়ে একে অপরের গায়ে সমুদ্রের ঢেউয়ের মতো আসছে পড়ছে। দোলার অবচেতন মন দেখলো ওখানে দোলা আর জারিফেই দাঁড়িয়ে। দোলা একটা
লাল রঙের সুতি শাড়ি পরেছে, জারিফ একটা বাটিক পাঞ্জাবি। দৃশ্যটা কল্পনা করে গম্ভীর নিঃশ্বাস ফেলে দোলা। কখনো কি এমন সুন্দর কল্পিত দৃশ্যটি বাস্তব হয়ে দোলার সামনে আসবে? রোজ বিকেলে জারিফ অফিস থেকে ফিরলে দুজন মিলে ওভাবে ছাদে ঘনিষ্ঠ হয়ে বসে চা পান করে, ঠিক ওই যুগলের মতো। এদিকে তার ফোন বেজে চলছে সেই তখন থেকে। দোলা ফোন হাতে তুলে আবার রেখে দেয়। দোলার বড় ফুপু ফোন দিয়েছে। এভাবে একের পর এক ফোন এসেই চলেছে বাড়ি থেকে। ফুপুরা, ফুপারা, চাচা, চাচিরা সবাই যেন হঠাৎ করে খুব দায়িত্বশীল অভিভাবক হয়ে উঠছে দোলার। যারা দোলার জীবন গঠনের কাজ করছে তারা বিশিষ্ট মেরুদণ্ডহীন বাবা দবির রহমানের আন্ডারে। দোলার ফুপুর ফোন ধরল না। তৃপ্তি আর আফরার সাথে মুড়ি মাখা খেলো না। তার ইচ্ছে করছে ছুটে গিয়ে জারিফের কাছে, ছুটে গিয়ে বলতে, জারিফ আমাকে তুমি বিয়ে করে নাও, মামি না মানলেও করে নাও। এই তোদের এখানে দোলা এসেছে সরকারি ওয়ার্ডেনের এসে 303-এর দরজায় দাঁড়িয়েছে। দোলার মরির মুখটা তার নজরে পড়তে বিরক্ত হয়ে বলল, তুই এখানে দোলা? তোকে পুরো হোস্টেল খুঁজেছিলাম, চল আমার সাথে, ওয়ার্ডেন স্যার তোকে ডেকেছে। দোলা নিস্তেজ কণ্ঠ বলে, আমাকে কেন? তোর সাথে কেউ দেখা করতে এসেছে। দোলা ইচ্ছে করছে না বাড়ির কারোর সাথে দেখা করতে, একেবারে ইচ্ছে করছে না। ওয়ার্ডেন সহকারী সানজিদা বিরক্ত নিয়ে বলল, আরে কি হলো, চলো তোর মামি এসেছে। দোলা চমকে ওঠে। তৃপ্তি আর আফরা সানজিদা মুখের দিকে তাকায়, তারপর ঘুরে দোলার দিকে তাকায়। দোলা আটকে বলে, কে এসেছে? তোর মামি, জাহিদা আনাম। নাম কদমতলা সরকারি হাই স্কুলের শিক্ষিকা। সদর রোডে মাগরিবের আজান দিয়েছে। জানলা থেকে যেটুকু আলো আসছিল তা এখন নেই। অভিভাবক মিটিং রুমে বাতি নেভানো। জাহিদা আনাম চেয়ার থেকে উঠে দাঁড়ায়, তার দৃষ্টি দোলার সিথির দিকে, যে কিনা তার দুটো পা জড়িয়ে ধরে মেঝেতে বসে আছে। এখন তার কাঁদছে না দোলা, শুধু মাথাটা জাহিদা আনামের হাঁটুতে ঠেকিয়ে রেখেছে। জাহিদা আনাম খুব শান্ত ভঙ্গিতে দোলাকে বলে, পা ছাড়ো দোলা, মামি প্লিজ। অদ্ভুত শোনাচ্ছে দোলার কণ্ঠস্বর, দুটো কণ্ঠনালী ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। জাহিদা আনাম দু চোখ বন্ধ করে আবারও চোখ মেলে তাকিয়ে বলে, পা ছাড়ো মামি, আজীবন আপনার দাসী হয়ে থাকবো। এবার দোলা ডুকরে কেঁদে ওঠে। সে কাঁদছে, বাঁধ ভাঙা কান্না। জাহিদার নাম ভাবলেস। দোলা আরও শক্ত করে জাহিদার নামে পা জড়িয়ে ধরে আকুল হয়ে বলতে চাচ্ছে, দয়া চাইছি মামি। জাহিদা আনাম এলোমেলো দৃষ্টি নিয়ে আশেপাশে তাকায়, তারপর কিছুটা ঝুঁকে জোর করে দোলার হাত থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে বেরিয়ে যায়। দোলা মেঝেতে এভাবেই পড়ে থাকে, বিধ্বস্ত ও উচ্ছিষ্টের মতো। তৃপ্ত আফরা দোলাকে খুঁজে হয়রান। 1 ঘন্টা হয়েছে প্রায়, এখনও কামরায় ফেরেনি। দেখে দুজনে খুঁজতে নেমেছে। পুরো হোস্টেল খুঁজে অবশেষে এক সিনিয়র আপদ থেকে জানতে পারলো দোলার অভিভাবক মিটিং রুমে। দোতলা থেকে সিঁড়ি বেয়ে লবি ধরে নাক বরাবর হাঁটতে থেকে দ্রুত নিচতলা স্টোর রুমে এসে ডানে ঘুরতে পা থমকে যায় আফরা তৃপ্তির। দোলা বিধ্বস্ত হয়ে দেওয়াল ধরে হাঁটছে। বিকট চিৎকার দিয়ে তৃপ্তি এগিয়ে যায়। দুজনে দুপাশ থেকে ধরে দোলাকে। উৎকণ্ঠা নিয়ে তৃপ্তি বলে, এ কি হাল তোর? কী হয়েছে, বুকে ব্যথা করছে? দোলা জবাব দেয় না, দিতে পারে না। তবে ওরা দুজন এটুকু বুঝলো দোলার শ্বাসকষ্ট হচ্ছে। বাড়তি প্রশ্ন না করে তাকে ধরে 304 নম্বর এনে বিছানায় বসায়। তৃপ্তি দোলার গা থেকে ওড়না সরিয়ে ফেলে, পেছন থেকে কামিজের ভেতরে হাত ঢুকে পিঠে মাসাজ করে। আফরা ছুটে গিয়ে দোলার ড্রয়ার থেকে ইনহেলার এনে ধরেছে। নিস্তেজ নিষ্প্রাণ মরা মাছের মতো তৃপ্তির গায়ে পিঠ এলিয়ে পড়ে আছে দোলা। ওরা দুজন দোলার থেকে জানতে চায় কী হয়েছিল এই 1 ঘন্টার মধ্যে। সহানুভূতি মাখা দোলাকে আঁকড়ে ধরে বসে থাকে। শুধু দোলার ফোনটা বেজে উঠলে আফরা ফোনটা হাতে নিয়ে দোলার দিকে তাকিয়ে বলে, আঙ্কেল কল দিয়েছে, কেটে দেই। রিসিভ কর, ক্ষীণ স্বরে বলে দোলা। আফরা কলটা রিসিভ করে লাউড স্পিকারে রেখে দেয়। ওপাশ থেকে দাবির রহমান তেতে ওঠে, এসব কি বেয়াদবি দোলা? চাচা ফুবিদের ফোন ধরছো না? কি শুরু করছো কি তুমি? আমার স্ট্রোক না করিয়ে তোমার শান্তি নেই আব্বু। দোলা অসুস্থ কণ্ঠস্বর দবিরকে থামিয়ে দেয়। খানিকটা বিচলিত হয়ে বলে, ঠিক আছে তুমি? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? দোলা সেসব কিছুর জবাব না দিয়ে অস্ফুট স্বরে বলে, আমি বিয়েতে রাজি আব্বু। দরজা ঠেলে ভেতরে পা রাখতে জাহিদা আনামের নজর চলে যায় জারিফের দিকে। জারিফ মায়ের দিকে তাকিয়েছে। ছেলের চোখের দৃষ্টি দেখে তার অনুভূতি পড়তে পারছে না জাহিদা। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেওয়ালের ঘড়ির দিকে তাকায়। হোস্টেল থেকে বেরিয়ে ছোট বোনের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে ফিরতে ফিরতে রাত বেজেছে 8টা। কাঁধে ভ্যানিটি ব্যাগ নামিয়ে হাতে নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়াতে জারিফ বলে, দোলাকে অপমান করলে? জাহিদা আমান দাঁড়িয়ে পড়ে, মাথা ঘুরিয়ে ছেলের চোখের দিকে দৃষ্টি রেখে। জারিফের দৃষ্টি শান্ত নিচু কণ্ঠ কিন্তু দৃঢ় কণ্ঠ। পুনরায় জিজ্ঞাসা করে, অপমান করে কি শান্তি পেলে কতটা? জাহিদা আনাম শুকনো হাসে, বলে, নালিশ করাটাও
খুব ভালো জানে দেখছি মায়ের মতো। জারিফ দাঁতে দাঁত চেপে ডাইনিং টেবিলের উপর থেকে একটা গ্লাস উঠিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। জাহিদা নির্বিকার। জারিফ চেঁচিয়ে বলে, ও নালিশ করেনি, ওর বান্ধবীর থেকে জেনেছি। বলো কি শান্তি পেলে? অপমান করিনি, শুধু বলেছি ওর গায়ে আমার ছেলের দেওয়া বেনারসি উঠলে আমি কিছু টাকা যেন বাঁচিয়ে রাখে আমার কাপড় কেনার জন্য। খুব শান্ত জাহিদার কণ্ঠ। জারিফ আহত চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। জাহিদা জারিফের সেই দৃষ্টি উপেক্ষা করে স্ট্র পায়ে হেঁটে যায়, ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অপরদিকে আপনার তৃপ্তি ছুটতে ছুটতে দোলার কামরায় জানলা দিয়ে উকি দেয় ফাজিলাতুন্নেসা ছাত্রীনিবাসের পেছনের গলিতে। জারিফ ফোন কানে। অত উঁচু থেকে তৃপ্তি নজরে আসে জারিফের বিক্ষিপ্ত দৃষ্টি। সে তাকিয়েছে জোলার কামরার জানলার দিকে। হঠাৎ চেঁচিয়ে উঠে, ওকে আনো, টেনে ওঠাও বিছানা থেকে, আমি দেখতে চাই। তৃপ্তি হাতে ফোন, কলটা লাউড স্পিকারে দেয়। আপনার তৃপ্তি বিচলিত হয়ে একে অপরের মুখের দিকে তাকায়। আপনার আমতা আমতা করে বলে ওঠে, ভাইয়া এভাবে চেঁচাবেন না, ও অসুস্থ, আসতে পারবে না। আপনি চান টহল? পুলিশ আসলে ঝামেলায় পড়ে যাবেন। আই ওয়ান্ট টু সি হার। ক্ষিপ্ত কণ্ঠে জবাব দেয় জারিফ। দোলার কর্ণকুর তা পৌঁছে। সে নির্লিপ্ত হয়ে শুয়ে আছে। আপনার জারিফকে বলে, ভাইয়া বোঝার চেষ্টা করুন, ইনহেলার কাজ হয়নি, পরে প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসি থেকে হাইড্রোজের ট্যাবলেটটা এনে খাইয়েছি, আপনি শান্ত হন। জারিফ এলোমেলো দৃষ্টি নিয়ে আশেপাশে তাকিয়ে মানুষজন তাকে দেখছে। বেশ খুব গভীর নয়। পশ্চিমের টঙের দোকানে পরিচিত কিছু ছোট ভাই চায়ের কাপ হাতে তার দিকে কৌতূহলে তাকিয়ে আছে। যাদের জারিফ উঠতে বসতে মেয়েদেরকে বিরক্ত না করার জ্ঞান দেয়, তাকে এভাবে রাত বেরোতে ছাত্রী হোস্টেলের পিছনে দাঁড়িয়ে উগ্রর মতো চেঁচাতে থেকে তারা বেশ অবাক হচ্ছে। জারিফ নিজের কণ্ঠস্বর খাদে নামিয়ে আপনাকে বলে, শোনো আপনার, ওকে সকাল 9টায় হোস্টেল থেকে বের করো, যেভাবে হোক, মাইন্ডেড। আপনার তৃপ্তি অবাক হয়ে, কেন ভাইয়া? ডাক্তারের কাছে নিয়ে যাবো, আরও কাজ, তুমি আর তৃপ্তি তৈরি থেকো। ফোন কাটে। আওয়াজ তুলে অ্যাপাচি আর চলে যায় ছাত্রীনিবাসে পেছনের গলিতে। আপনার তৃপ্তি জানলা বন্ধ করে ঘুরে দোলার দিকে তাকায়। আধো বন্ধ করে দোলা সিলিংয়ের দিকে দৃষ্টি রেখেছে। ওরা দুজনে ওর কাছে এগিয়ে যায়। তৃপ্তি আপনার বলে উঠলে, তুই আজ রাতটা ওর কাছে থাক না। ক্ষীণস্বরে বলে দেয় দোলা। তৃপ্তি কিছু বলার আগে পুনরায় বলে ওঠে, তোরা আমার ব্যাগ গুছিয়ে চলে যা। অভিভাবক মিটিং হলে ওয়ার্ডান খালেকুজ্জামান স্যার ও রোজি ম্যাম দাঁড়িয়ে আছে। তাদের সাথে দোলার ছোট ফুপু আর বড় চাচা বেশ রসিয়ে কষিয়ে আলাপ জুড়ে দিয়েছে দোলার বিয়ের ব্যাপারে। সাথে বাবা দবির রহমান আছে। পাত্রের নাম বলতে গিয়ে যেন তাদের বুকের ছাতি ফুলে উঠেছে গর্বে অহংকারে। হোস্টেলের মেয়েরা সবাই অবাক হয়েছে দোলার বিয়ের কথা শুনে, বিশেষ করে পাত্রের নাম শুনে, শেখ তৌহিদ আহমেদ। খুব একটা দোলাকে লক্ষ্য না করলেও মেয়েটি আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে দোলাকে। রূপ ব্যতীত দোলার মতো সাদামাটা মেয়েটির কী যোগ্যতা আছে শেখ বাড়ির বউ হওয়ার, সেটা ভাবাচ্ছে তাদের। 315 নম্বর কামরায় থাকে প্রথম বর্ষের নীরা। সে রীতিমতো হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে, কারণ তার ফুফুতো বোন যে মেডিকেল স্টুডেন্ট, তার প্রস্তাব নাকচ করেছিল শেখ বাড়ি থেকে। তার কাজিনের থেকে কম যোগ্যতা সম্পন্ন এই মেয়েকে কীভাবে ওই বাড়ির বউ হচ্ছে, সেটা সে বুঝে উঠছে না। দবির রহমান খুব হাসি হাসি মুখ করে সবার সাথে কথা বলছে। মুখে সবাইকে দাওয়াত জানিয়ে দোলার বিয়েতে সবাই আশ্বাস দিয়েছে আগামীকাল পরশু কার্ড পেয়ে যাবে সবাই। বিয়েটা তার বাড়িতে হলো, বিয়ের রিসেপশন হবে বঙ্গবন্ধু কমপ্লেক্সে। তৃপ্তি আর আপনারা দোলাকে ধরে নিচে তলায় অভিভাবক মিটিংয়ে রুমে নিয়ে আসে। দোলার গোছানো ব্যাগ দুটো নিয়ে আরও দুজন মেয়ে সেই রুমে ঢুকে। দোলার ফুপু শাহিদা বিরক্ত হওয়ার ভান করে অহংকার মিশে বলে, আরে এত ব্যাগপত্র নিতে হবে না, ওখানে ও বাড়িতে দোলার জন্য রীতিমতো রাজ্যের উপহারই পাঠিয়ে দিয়েছে শেখ বাড়ি থেকে। দোলা নির্বিকার। তৃপ্তি বিরক্ত হয়ে যায় দোলার ফুপুর অতিরঞ্জিত কথায়। সে বলে, ব্যাগগুলো তো নিতেই হবে ফুপু, এতগুলো এখানে রেখে কি হবে? দবির রহমান দোলাকে স্যার আর ম্যামদের থেকে দোয়া নিতে চাইতে পারে। দোলা নিশ্চুপ হয়ে চোখ তুলে তাকায়ও না অবধি। দোলা স্যার আর ম্যাম দোলাকে আন্তরিকতার সাথে দোয়া দেয়। তাদের পছন্দের এবং প্রিয় ছাত্রী ছিল 4th ইয়ারের দোলা রহমান। সবশেষে তারা বিয়ে হলো। কখনো পড়াশোনা না ছাড়ার উপদেশ দিয়ে দোলাকে বিদায় দেন। ফাজিদুন্নেসা ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে আছে দোলা তার ফুফু চাচার সাথে। দবির রহমান একটু সামনে গিয়েছেন একটা অটো ঠিক করতে। পরিচিত সিনিয়র এবং জুনিয়র দোলাকে বিদায় দিয়ে গেট থেকে ফিরে এসেছেন। দাঁড়িয়ে আছে শুধু তৃপ্তি আর আফরা। দুজনে শুকনো মুখে দেখছে তাদের বান্ধবী। কিছু সময় পর দোলাকে টেনে কিছুটা পিছনে নিয়ে শুক্তি অনুরোধ শুনে ফিসফিসে বলে, দোলা সাহস কর, ভাইয়া সবটা সামনে নেবে, হাল ছাড়িস না। দোলা জবাব দেয় না, শুধু চোখ মেলে তৃপ্তির মুখের দিকে তাকায়।
তখনই সেখানে জারিফের বাইক এসে থামে। দোলা পাথরের মতো দাঁড়িয়ে থেকে তৃপ্তি আর আফরা দোলাকে দুপাশ ধরে রেখেছে। জারিফ দেখে দোলার ফুফু আর চাচা শুকনো হাসি হাসে। জারিফ তাদের দুজনকে সালাম দিয়ে দোলার মুখোমুখি এসে দাঁড়ায়। একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে নিচু সরে বলে, কোথায় যাচ্ছিস? বাড়িতে, বিয়ে আমার। দোলা ঠান্ডা গলায় জবাব দেয়। আরিফ স্নান এসে দোলার একটা হাত শক্ত করে ধরে। দোলার ফুফু আর চাচা ভুরু কুঞ্চিত হয় এই দৃশ্য দেখে। জারিফ কণ্ঠে তেজ নিয়ে বলে, চল আমার সাথে। কোথায়? কাজী অফিসে। আল্লাহ গো, হতভম্ব সাইদা বোরখার ওড়না মুখ চেপে ধরে চেঁচিয়ে ওঠে। দোলার বড় চাচা খসরু মাহমুদ এগিয়ে এসে জারিফকে বলে, কী সমস্যা জারিফ? জারিফ কোনো দিকে দৃষ্টি ফেরায় না, না কারো কথায় জবাব দেয়। তার দৃষ্টি দোলার মায়া ভরা মুখটার দিকে স্থির। দোলা জারিফের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, এটা হয় না জারিফ। হয়। দোলা চল, আমরা বিয়ে করে নিই। মা ঠিক মানবে দোলা, আমি কথা দিচ্ছি। দোলা চোখ তুলে জারিফের দিকে তাকায়। তার টানা টানা চোখ দুটো ভরে এসেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁপা কাঁপা গলায় বলে, মামির থেকে অনুমতি নিয়েই তাহলে তো গতকাল বলা মামির কথাটাই সত্যি হয়ে যাবে। আমাকে আমার খারাপ মা জন্ম দিয়ে রেখে গেছে তাকে কষ্ট দেওয়ার জন্য। দুলি। দোলার বাহুডোর ধরে জারিফ ঝাঁকুনি দিয়ে চেঁচিয়ে ওঠে। দম নিয়ে আবার বলে, দুলি, ওসব মা বলেছে, ঠিক হয়ে যাবে সব। দুলি প্লিজ চল কাজী অফিসে। দোলা চুপচাপ নিজের বাহুডোর থেকে জারিফের হাত দুটো সরিয়ে নেয়। দবির রহমান অটো নিয়ে এসে ছাত্রীনিবাসের গেটের সামনে এই দৃশ্য দেখে থমকে যায়। সে দ্বিতীয় দফায় চমকে ওঠে। দোলার সাথে জারিফের প্রণয়ের সম্পর্ক এটা সত্যি জেনে। দ্রুত পায়ে এসে দোলা আর জারিফের মধ্যে প্রাচীর মতো দাঁড়িয়ে দবির জারিফের দিকে কঠিন দৃষ্টি দেয়। গর্জে বলে ওঠে, এ কোন ধরনের অসভ্যতা? আমি জারিফ, আপনার মেয়েকে আমি ভালোবাসি ফুপা। আমাদের 4 বছর সম্পর্ক। অসহায়ের মতো বলে জারিফ। দবির হতভম্ব হয়ে জারিফের থেকে দৃষ্টি সরিয়ে নিজের মেয়ের দিকে তাকায়। দোলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দবির জারিফের দিকে তাকে উঁচু গলায় বলে, মুখ সামনে কথা বলে জারিফ, দোলার সামনে বিয়ে। জারিফ নির্বিকার পুনরায় দোলার হাত করে খপ করে ধরে বলে, চল কাজী অফিসে। দোলা কাঁদছে, কাঁদতে কাঁদতে বলে, মামিকে কষ্ট দিতে পারবো না, বেচারি অনেক কষ্ট পেয়েছে। আর তুই? আমি? আমাদের কী হবে? কিচ্ছু হবে না। জারিফ ছাড়ো আমার হাত। মাকে বানিয়ে নেবে দুলি, না মানলে নেই। মা আলাদা বাড়িতে থাকবে, তুই আলাদা বাড়িতে থাকবে, দুজনকে ভালো রাখবো আমি। সহজ হবে না জারিফ, কঠিন কিছু না দুলি, চল কাজী অফিসে। অনেক বড় আঘাত পাবে মামি, আমরা দুজন মরে যাব। চেঁচামেচি এসে লোকজন জড়ো হয়ে যায়। দবির আতঙ্কিত হয়ে আশেপাশে তাকাচ্ছে। এসব কথা শেখ বাড়ির লোকেরা কানে গেলে সর্বনাশ হয়ে যায়। তবে উপায়? সে ক্ষিপ্ত হয়ে দোলার হাত ধরে জারিফের থেকে ছাড়িয়ে নিয়ে জারিফকে ধমকে দেয়, তুমি ভাবলে কী করে তোমার কাছে আমার মেয়ের বিয়ে দেবো? আর তোমার ওই শিক্ষিত অহংকারী মা আমার সম্বন্ধী মনের পত্রে একবেলা দাওয়াত করে খাওয়ায়নি। তাকে বলে দিও আমার বয়েই গেছে তার বেকার নিষ্কর্মা ছেলের হাতে আমার মেয়ের বিয়ে দিতে। আমার মেয়ে রাজধানী হবে। যাও এখান থেকে। আব্বু চুপ করো, একেবারে চুপ, চেঁচিও না। চলো আমি যাচ্ছি। ওকে এভাবে বেকার বলবে না, খবরদার। কথাগুলো চেঁচিয়ে বলে জোলা দবিরকে জারিফের সামনে থেকে ঠেলে ধরিয়ে দেয়। জারিফ দোলার হাত দুটো ধরে আকুল করে বলে, দুলি পাগলামি করিস না, এমনটা হবে জানা ছিল শুরুতে, কোন আশায় বুক বেঁধেছিলাম। দুলি চল কাজী অফিসে, চল না একটু স্বার্থপরায়। শাহিদা এসে ভাইজিকে আড়াল করে নেয়। লোকজনের কৌতূহল হয়েছে তাদের দেখে। তৃপ্তি আর আপনা ছলো ছলো নয়নে একবার দোলা একবার জারিফকে দেখছে। দবির মেন দুর্নাম হওয়ার ভয়ে বড় ভাইকে চোখ দিয়ে ইশারা করে। খসরু মোহাম্মদ দোলাকে টানতে টানতে নিয়ে অটোতে তুলে বসিয়ে অটো ছাড়ার নির্দেশ দেয়। জারিফ চেঁচিয়ে বলে, দুলি এটা ঠিক না, এমন কিছু আশা করি না তোর থেকে। দুলি এমন হওয়ার কথা ছিল না। অটো চলে যায় দৃষ্টি সীমানার বাইরে। দবির জারিফের মুখোমুখি এসে দাঁড়ায়। কণ্ঠ তেজ নিয়ে জারিফের বলে, উগ্রদের মতো করবে না, এখান থেকে থানায় যেতে 2 মিনিটও লাগবে না। জারিফ অনুভূতিহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে দবিরের দিকে। দবির একটা রিক্সা থামিয়ে স্থান ত্যাগ করে। বাড়ি পৌঁছে তার অতি গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। শেখ তৌকির আহমেদকে কিছু একটা বলে রুজুং দিয়ে বিয়েটা আজ রাতের মধ্যে পড়াতে হবে, নয়তো মেয়ের মত কতক্ষণ ঘুরিয়ে থাকে। এমনিতে মেয়েটাকে দেখে তার সুবিধার মনে হচ্ছে না, দেখেই মনে হচ্ছে জারিফের প্রতি তার দুর্বলতা। একবার বেঁকে বসলে দবিরের স্বপ্ন চুরমার হয়ে যাবে। এছাড়া জারিফের থেকে পাত্র হিসেবে তো শিফিক 10 গুণ ভালো। আর এমনটা নয় যে দবির শুধু নিজের স্বার্থের কথা ভাবছে, সে মেয়ের ভবিষ্যতের কথা ভেবেছে। ওই মৃধা বাড়ির ছেলেরা মা ভক্ত, মা বোনের কথায় বউকে মারে, এটা তো দবিরের অজানা নয়। এমন কিছু ভবিষ্যৎ দোলার সাথে হোক তা তিনি কখনোই চান না। দবিরের রিক্সা আড়াল হতে আরও লোকজন কিছু মুহূর্তে জারিফকে দেখে সেখান থেকে চলে যায়। মা বাবার অবাধ্য বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো একজোড়া প্রেমীদের দুরবস্থা থেকে একটু বিনোদন পেয়ে তারা খুশি। তারা আবারও ব্যস্ত হয়ে পড়ে নিজেদের জীবনে।
জারিফ রাস্তায় ধপ করে বসে পড়ে। আরফা আর তৃপ্তি ছুটে এসে জারিফের সামনে দাঁড়ায়। জারিফ চোখ তুলে আরফাকে দেখে বলে, কেমন ভীতু দেখলে? এখন আমি কি করব আরফা? আমার পাগল পাগল লাগছে। তৃপ্তি কেঁদে দেয়, ঝুঁকে জারিফের সামনে এসে বলে, আন্টিকে একটু বুঝিয়ে যদি পারতেন ভাইয়া। জারিফ কোনো জবাব দেয় না, তার চোখ দুটো না চাইতে ঝাপসা হয়েছে। সে তার সামনে দুজন মেয়ের থেকে তা আড়াল করে না। ভাগ্যিস এখন দুলি নেই, তাহলে সে জারিফের এই অবস্থা থেকে বলতো অপদার্থ প্রেমিক। নিজের পরিকল্পনা বাস্তবায়নের এক ধাপ এগিয়ে গেছে দবির। সে তার ভগ্নিপতি এবং ভাইদের চোখ কান খোলা রাখতে বলেছেন। এমন অনেক হয়েছে মন ফলে শেষমেশ বিয়ের পাত্রী প্রেমিকের উস্কানিতে পালিয়ে গেছে। দোলাকে পালাতে দেওয়া যাবে না। দোলা চাচিদের কড়া নজরদারি দোলার উপর। বারবার এসে তারা চেক করছে দোলার কাছে কোনো মোবাইল ফোন আছে কিনা। কোনো মোবাইল ফোন তারা পায়নি, শুধুমাত্র পেয়েছে একটা কাঠের পুতুল, যাকে তারা বিয়ের একটা বেনারসি পরিয়ে বসিয়ে রেখেছে দুপুর থেকে। কাঠের পুতুলটা চুপ করে বসে আছে, তার দৃষ্টি পশ্চিমের জানলার বাইরে। বাড়ির পশ্চিম আঙিনে পাত্রপক্ষে খাওয়ানোর জন্য একটা খাসি জবাই করা হয়েছে। প্রতিবেশী চাচিরা উনুন ঘরে হাতে হাতে সাহায্য করছে দোলার বাড়ির মহিলাদের। রান্নাবান্না আগেভাগে সেরে ফেলতে চায় তারা। বাদ মাগরিবে দোলার বিয়ে পড়ানো হবে। গায়ে হলুদ হবে না, গায়ে হলুদ হওয়া আবশ্যক নয়, মুসলিম রীতি নয় এই প্রথা। দবির সবাই এই কথা বলে চুপ করে দিয়েছে। সবাইকে মাথা ঘামাতে বলছে শুধু বিয়ে নিয়ে। দবির বাড়ির গিয়ে একটা অভিনব চাল চেলেছে। দুপুরে তফিকুল আহমদকে ফোন করে কান্নার ভান করে জানিয়েছে দোলার দাদির শ্বাস টান উঠেছে, আর বোধহয় বেশিক্ষণ বাঁচবে না। বাড়িতে আত্মীয় স্বজন এসে ভিড় করছে। এমতো অবস্থায় দোলার দাদি চাইছে বংশের বড় নাত জামাইকে বিয়ে দেখে দিতে। দোলা যে বড় অভাবিকই, মা মরা। তাই দবির তৌকির আর তফিকুল আহমেদের কাছে অনুরোধ করছেন সব অনুষ্ঠান পরে করা যাবে। যদি আজকের ভিতরে বিয়েটা পড়ানো হয় তাহলে খুব ভালো হয়। একজন মৃত্যু পথযাত্রী বৃদ্ধার কথা শুনে রাজি হয়ে গেছে শেখ বাড়ির সবাই। তারা জানিয়েছে বাদ মগরিব কাজে নিয়ে আসবে। ঠিক জোহরের ওয়াক্তে তানিয়া শেখ এসে বড় বড় দুটো লাগেজ দিয়ে গেছে, যাতে দোলার জন্য কেনা উপহার সামগ্রী। দোলার গায়ে টকটকে লাল বেনারসি শাড়িটাও সেই লাগেজ থেকে বের করা। মাগরিবের আজান হতে এখনো ঢের দেরি। পরিশ্রম বেশি করেছে বাড়ির মহিলা, তবে সেই তুলনায় বাড়ির পুরুষদের হাঁকডাক বেশি শোনা যাচ্ছে। তার সাথে যোগাযোগ হয়েছে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি, কিন্তু তার মাঝে সব ধরনের শব্দ ছাপিয়ে দোলার কানে এসে পৌঁছে একটা অতি পরিচিত শব্দ। বাড়ির আঙিনায় বাইক থেমেছে। দোলার স্পন্দন বেড়ে গেছে। সে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে আছে। বাইক থামানোর আওয়াজ মাথা তুলে দাঁড়ায়। সামনে বারান্দায় দোলার বাবা চাচাদের হাঁকডাক শুরু হয়েছে। দবির রহমান খেপা গলায় কাউকে বলে, তুমি? তোমার তো সাহস কম নেই, পুলিশ ডাকবো? ওপাশের ব্যক্তি কোনো জবাব দেয় না, শুধু দোলার শুনতে পায় কারো পায়ের ধূপধাপ আওয়াজ। কেউ তার ঘরের দিকে এগিয়ে আসছে। দোলা শাড়ির আঁচল খামচে ধরে বসে আসে। সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। সে দেখবে না ওই লোকটাকে আর। জারিফ দরজা ঠেলে হুড়মুড় করে ঢুকে পড়ে দোলার ঘরে। ঘরে ঢুকতে দরজা লাগিয়ে দিয়ে ঘুরে তাকায় দোলার দিকে। দবির আর তাইয়ের ভাইয়েরা এসে দরজা ধাক্কা দিতে থাকে। চাপা শব্দে চেঁচিয়ে জারিফকে পুলিশ ডাকার হুমকি দিতে থাকে। দোলার দু চোখ বন্ধ। জারিফ দোলার দিকে এগিয়ে এসে বলে, চল, সময় আছে, এখনো কাজী অফিসে যাই। মামিকে মানিয়েছ? দু চোখ বন্ধ করে ঠান্ডা গলায় জানতে চাই দোলা। জারিফ দোলার দুই বাহু ধরে বলে, না পারিনি, তুই চল। কারো মানতে হবে না, চল দুলি। চলে যাও জারিফ, জেদ করো না, আমার দুর্নাম হবে। জারিফ হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে। দোলার দিকে তাকিয়ে অসহায়ের মতো করে বলে, এত ইগো তোর, এত ইগো? দোলা নীরব। জারিফ অনুনয় করতে থাকে, মা মেনে যাবে দুলি, একদিন না একদিন মা মেনে যাবে। একটু সাহস কর না দুলি, হাত জোর করছি। দুলি নিশ্চুপ। জারিফ দোলার থুতনি ধরে বলে, চোখ খুল বলছি দুলি, চোখ খুল। দোলা চোখ খুলে না, সে খুলবে না কিছুতে। ওই মানুষটার দিকে সে তাকাতে পারবে না। মাগরিবের আজান দেওয়ার সময় হয়েছে। ঠিক সময়ে বাড়ির আঙ্গিনায় শেখ বাড়ি গাড়ি এসে থামে। দবির রহমান আর বাহিরা আতঙ্কিত হয়ে বুদ্ধি করে একদম চলে যায় বরপক্ষকে সাদরে গ্রহণ করতে। আরেক দল লাথি মেরে বন্ধ দরজা ছিটকিনি ভাঙার চেষ্টা করে, তবে মুখে কেউ টুটা শব্দ পাচ্ছে না। পাছে লোকজন জেনে দেয়। দোলা নিশ্চুপ হয়ে দু চোখ বন্ধ করে বসে আছে। দু চোখের কান নিসবে উষ্ণ জল গড়িয়ে পড়ছে। জারিফ উঠে দাঁড়ায়, একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সাহস করলি না তো? আজ আমিও দেখতে চাই তুই কিভাবে কবুল বলিস। আমি এখানেই থাকবো, দেখতে চাই তুই আমার সামনে কী করে কবুল বলিস। দোলা চোখ খুলে না, তাকারও দু হাতে গালে লেপটে থাকা নোনা জল মুছে। দরজা ভাঙা তোড়জোড় চলছে। জারিফ উঠে গিয়ে ধীর পায়ে দরজা খুলে দেয়। দরজার ওপাশ থেকে কুড়াল শাবল হাতে দবির আর দবিরের ছোট ভাগ্নিপুতে দাঁড়িয়ে আছে। দরজা খোলার সাথে সাথে দবির হাত থেকে কুঠার ফেলে জারিফের কলার ধরে চাপা সরে চেঁচিয়ে বলে, জানোয়ার।
দবিরের ভগ্নিপতি সোহেল তালুকদার ছুটে এসে দবিরকে সরিয়ে নিয়ে যায়। আরে ভাইজান, কি করছেন? চেঁচাবেন না, ছেলেপক্ষ শুনে ফেলবে, শান্ত হন। তারপর সোহেল তালুকদার জারিফের হাত দুটো ধরে অনুনয়ের ভঙ্গিতে বলে, বাবা দেখো, তোমার পায়ে ধরতে পারবো না আমরা, দয়া করে চলে যাও, মেয়েটার এত বড় সর্বনাশ করে না, হাত জোর করছি। দোলা নেত্রদয় বুঝিয়ে চোখ রেখে দীর্ঘশ্বাস ফেলে, দুহাত খামচে ধরে গায়ের বেনারসি। জারিফ সোহেল তালুকদার আর দাবির রহমানের দিকে তাকিয়ে বলে, ওর বিয়ে হয়ে গেলে আমি চলে যাব, আমি এখানে বসি। ভীষণ অবাক দবির রহমান আর সোহেল তালুকদার। জারিফ ঘরের কোণে একটা কাঠের চেয়ারে বসে আছে, চুপচাপ তাকিয়ে আছে দোলার দিকে। দোলা তখনও চোখ বুঝে আছে। দাবির আমতা আমতা করে থাকে, উচ্চবাচ্য কিছু করতে পারছে না, তার হাত পা কাঁপছে, সে শুধু আল্লাহ আল্লাহ করছে, তীরে এসে যেন তরি না ডুবে। জারিফ নির্বিকার নিষ্প্রায় কিছুক্ষণ পর পারুর মুখের দিকে তাকিয়ে দবিরকে বলে, কাজে নিয়ে আসুন রূপা। দোলা বসার ঘরটা বেশ ছোটোখাটো, এক সেট ঘুণিদের ধরা কাঠের সোফা, একটা আলমারি, একটা 36 ইঞ্চি বোকা বাক্স তার রয়েছে, দুটো ফুলদানি, হাতে রয়েছে প্লাস্টিকের ফুল। তবুও পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো ঘরটা। বসার ঘরে ছেলেপক্ষ থেকে আসা মুরব্বীরা বসে আছে। শেখ বাড়ি থেকে পুরুষরাই এসেছে, কোনো মহিলা আসেনি। তৌসিফের বাবা তৌফিকুল আহমেদ, বড় ভাই তৌকির আহমেদ, মেজো ভাই তন্ময়, তৌসিফের ছোট দুই বোনের স্বামীরা, তৌসিফের দুজন চাচা আর একজন মামা আর কাজী সাহেব এসে বসেছেন। তাদের শরবত দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। তৌসিফকে নিয়ে দোলার ছোট দুই বোন এবং চাচাতো ফুফাতো ভাই বোনেরা বসার ঘর সমূহ ছোট্ট কামরায় বসেছে। সে তৌসিফ আহমেদের গায়ে চাপছে একটা মেরুন রঙের পাঞ্জাবি, শালক শালিকাদের সাথে টুকিটাকি গল্প করছে। দোলা ভাই বোনরা নতুন জামের চেহারা ব্যবহার দেখে মুগ্ধ। ঘরের জানলা ফাঁক দিয়ে পাশের বাড়ির চাচি ভাবিরা উকি দিয়ে নতুন জামাইকে দেখতে ব্যস্ত। বাড়ি ঢুকতে দোলার মুমূর্ষু দাদির কাছে তার নাতনি জামাইকে নিয়ে সাক্ষাৎ করিয়ে আনা আছে। কাজে এখন কাগজপত্র গোছাতে ব্যস্ত। একটু পরেই বিয়ে পড়ানো হবে। বরপক্ষ সবাই মিলে ঠিক করছে বিয়ে পড়িয়ে রাত বেড়াতে বউ নিয়ে শেখ বাড়িতে ফিরতে চায়। বাকি অনুষ্ঠান যা হবে তা বাড়িতে হবে। এই জন্য দবিরের কাছে একটা খুশির খবর। কিছুটা খবর বাঁচিয়ে দিয়েছে তার। না, পাত্র একদম পেয়েছে, তবে মেরুদণ্ডহীন দবির রহমান। দোলাকে দেখে মনে হচ্ছে সে নিঃশ্বাস অবধি নিতে পারছে না। পাথরের মূর্তির মতো দু চোখ বন্ধ করে বসে আছে। জারিফ শুধু তার দুলিকেই দেখে যাচ্ছে। খানিক বাদে দোলার ছোট বাবু হুড়মুড় করে এসে ঘরে ঢুকে একেবারে আতঙ্কিত মুখ নিয়ে জারিফের দিকে তাকিয়ে দোলার কাছে যায়। দোলা পাশে বিছানার উপরে রাখা লাল সোনালি দোপাট্টা উঠিয়ে দোলার মাথা ঢেকে দেয়। তখনই দোলাকে কাজীকে নিয়ে প্রবেশ করে দবির রহমান, খসরু মোহাম্মদ, সোহেল তালুকদার, তন্ময় আহমেদ আর তানিয়া শেখের স্বামী দরজার বাইরে দাঁড়িয়ে আছে আড়াল হয়ে। কাজী আর চোখে জারিফের দিকে তাকায়। সোহেল তালুকদার কাজীকে একটা কাঠের চেয়ারে টেনে নিয়ে বলে, দোলার মামাতো ভাই। কাজী বিয়ে পড়ানো শুরু করে। দোলা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরে খানিক প্রাণের সঞ্চার করার সময় চেষ্টা করছে, কবুল বলতে দম লাগবে তো। পাত্র বরগুনা পৌরসভা খারাক্কা রোড নিবাসী মোহাম্মদ তৌফিকুল আহমেদের সর্বকনিষ্ঠ মোহাম্মদ তৌসিফ আহমেদ তোমাকে নগদ 7 লক্ষ টাকা মোহরানা প্রদান করিয়া বিবাহ করিতে চাই। তোমার যদি এই বিয়েতে সম্মতি থাকে তাহলে কবুল বলো। 7 লক্ষ টাকা মোহরানা কথা শুনে দোলার শ্রাদ্ধের বাপ চাচাদের মুখ জল জল করে ওঠে। এ তল্লাটে সর্বোচ্চ 3 লক্ষ টাকার উপর কোনো মেয়েকে মোহরানা দেওয়া হয়নি। তাদের দোলার কপাল বটে। দোলা নীরব। জারিফের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি রেখা। হঠাৎ করে তার মনে আশা জাগলো। তার আশারা জিতে গেল। কিন্তু তা না। অতঃপর কাজী কোনো শব্দ বলার আগে দোলা অস্ফুট স্বরে বলে ওঠে, কবুল। জারিফ তাকিয়েছে একদৃষ্টে। তার চোখের পাতা নড়ছে না। এতক্ষণ টনটন হয়ে চেয়ারে বসে থাকা সুঠাম দেহটা ছেড়ে দেয়, কিছুটা এলিয়ে পড়ে পেছনে। তবুও সে তাকিয়েছে তার দুলির দিকে একদৃষ্টে। কাজী বলতে থেকে আবারও বলো মা। দোলা দু চোখ বন্ধ করে কান নিসবে তার সমস্ত অনুভূতি পালাতে দিয়ে অস্ফুট স্বরে, কবুল কবুল কবুল। দবির রহমান ঠোঁটে বিজয়ের হাসি। কাজী বলে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই শুনেছেন? দরজার বাইরে থেকে শেখ তৌসিফ আহমেদের মেজো ভাই ভগ্নিপতি বলে, জি আমরা শুনতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এরপর কাজী বরের কবুল বলার পালা। কাজীকে নিয়ে সবাই বসার করে। দবির তার ছোটো বোনের দিকে তাকিয়ে বলে, শিগগির খাওয়ার বন্দোবস্ত করো। উনুন ঘরে গিয়ে সবাইকে তাড়া দেয়। শাহিদা চলে যায়। বাইরে থেকে বাচ্চাদের হই হুল্লোড়ের শব্দ ভেসে আসছে। তাদেরকে ধমকিয়ে চুপ করিয়ে দেয় খসরু। কাজী পাত্রের কাছে গিয়ে বিয়ে পড়াতে থাকে। শরীয়ত মোতাবেক বিয়ে সম্পন্ন হয়েছে। কাজী নব দম্পতির জন্য দোয়া পাঠ করেন। বসার ঘর থেকে ভেসে আসা গুনগুন আওয়াজে জারিফের মস্তিষ্ক তীর ছুঁড়ে ঝাঁঝরা করে, অথচ জারিফ নির্বিকার। কিছুক্ষণ বিছানার সামনে বিছানায় গুটিসুটি মেরে চোখ খিচে বন্ধ করে বসে থাকা মেয়েটিকে দেখে উঠে যায়। ধীর পায়ে বিছানার দিকে এসে বিছানায় বসে।
দোলার নাকে জারিফের পারফিউমের সুগন্ধ এসে লাগাতে দোলার বুক ফেটে কান্না আসে। বিছানা চাদর খামচি ধরে সে বসে থাকে। জারিফ নরম গলা বলে, দুলি। দোলা নিশ্চুপ। জারিফ স্নান হেসে বলে, শেখ তাওসিফ আহমেদের বউ। দোলা আরও শক্ত করে খামচে ধরে বিছানার চাদর। জারিফ বলতে থাকে, চোখ খুলবি না? দোলা ঘন ঘন ডানে বায়ে মাথা নেড়ে বুঝিয়ে দেয় সে খুলবে না। জারিফ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে থাকে, শেষমেশ আমাকে দেবদাস বানিয়েছিলি। দোলা ভাঙে তার নীরবতা। মানুষটা যে এসব বলতে নিষেধ করবে সেটুকুও পারছে না। সে কি করবে? কান চেপে ধরে। জারিফ মৃদু হেসে বলে, দেবদা তো তার পারুর কপাল ফাটিয়ে দিছিল, তোকে কিভাবে করবো বল? নিষ্কলঙ্ক ছেড়ে দিব? দোলা টলছে, শরীরটা এলিয়ে পড়তে চাইছে বিছানায়। জারিফ দোলার থুতনি ধরে বলে, এই বদনে আমি আঘাত করতে পারবো না। তুই ভালো থাক, তোর প্রতি আমার রাগ নেই। না, মায়ের প্রতি রাগ আছে। হুট করে রাগটা পড়ে গেল তোদের উপর থেকে। চলে যাও। ক্ষীণ স্বরে দোলা বলে ওঠে। জারিফ বলে, তা কেন? ফুফুতো বোনের বিয়ে হলো, বোনকে বিদায় না দিয়ে কোথায় যাব? দোলা ফুপিয়ে কাঁদে। তবুও সে তাকাতে পারল না জারিফের দিকে। পরপক্ষ খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। এবার মেয়ে বিদায়ের পালা। নতুন বউয়ের মাতৃ শ্রেণীর মহিলারা মরা কান্না। কেউ নিচু স্বরে কাঁদছে, কেউ উঁচু স্বরে কান্নার ভান করছে, কেউ জোরে। না কাঁদলে কেমন দেখায়, তাই সবাই কাঁদছে। কাঁদছে না শুধু দোলা। তার ছোট ফুপু এসে তার মাঝে মোটা মোটা স্বর্ণের বালা পরিয়ে দিতে গিয়ে দোলার হাতে এক ঝাঁক মহিলা দোলার গায়ে থাকা স্বর্ণের অলঙ্কারের পরিমাণ মূল্য নিয়ে বিশদ আলোচনা করছে। জারিফ এসে পুনরায় কাঠের চেয়ারটিতে ঠেসে বসে আছে। তার অধম কোণে উপহাসের হাসি নিজের প্রতি। দোলার ছোট মা কাঁদতে কাঁদতে মূর্ছে যাওয়ার ভান ধরল। তাকে সামলাতে ব্যস্ত প্রতিবেশী চাচিরা। বড় ফুপু দোলাকে ধমক দিয়ে বলো, কিরে তুই চোখ খুলছিস না কেন? গাড়িতে উঠবি কীভাবে? তোর শ্বশুরবাড়ির লোক যে অপেক্ষা করছে। ওর চোখ খুলতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় ঠান্ডা গলায় বলে জারিফ। ঘরের ভিতরে থাকা প্রত্যেকে চমকে ওঠে জারিফের কথায়। তবির রহমান এবং ওর ভাইয়েরা আতঙ্ক হয়ে পড়ে। কিন্তু তাদের হাত পা বাঁধা। উচ্চ বাচ্চ করলে যদি দোলার শ্বশুরবাড়ির লোক জেনে যায়, তবে তারা চোখ কান খোলা রাখছে যাতে জারিফ কোনো অঘটন ঘটাতে না পারে। জারিফ কোনো অঘটন ঘটায় না। শান্তভাবে দোলার হাত ধরে টানতে টানতে এনে উঠোনে দাঁড় করে। বাড়ির সবাই ছুটছে আসছে তাদের পেছন পেছন। নতুন বউয়ের হাত অন্য পুরুষের মুঠিবদ্ধ দেখে শেখ তৌসিফ আহমেদ ভুরু কুচকে হয়। দবির রহমান নতুন জামাইয়ের নারাজ মুখ দেখে চোরের মতো ভাব করেছিল। সোহেল তাকে ইনিয়ে নিয়ে বরপক্ষ বলে, ও দোলার মামাতো ভাই। শেখ বাড়ির মুরব্বীরা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে জানিয়ে দিয়ে যায় আপাতত বৌমাকে নিয়ে বাড়িতে ফিরবেন তারা। পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি নিয়ে বৈঠক হবে আগামীকাল। দোলার লাগেজ ওই ডিকিতে তোলা হয়। দোলার ফুফুরা এগিয়ে এসে দোলাকে বিদায় আলিঙ্গন করতে। জারিফ তাদের কোনো সুযোগ না দিয়ে দোলাকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। তৌসিফ একবার সে দৃশ্য দেখে মাথা ঘুরিয়ে দোলার বাড়ির প্রত্যেকের মুখের দিকে তাকায়। সবার আতঙ্কিত মুখভঙ্গি তার দৃষ্টিগোচর হয় না। কিন্তু পরপর গিয়ে সে গাড়িতে দোলার পাশে বসে আঙিনে দাঁড়িয়ে সবাই করিবি দেওয়ার অপেক্ষা। শেখ বাড়ির দুটো গাড়ি চলতে শুরু করলে জারিফ ক্লান্ত ভঙ্গিতে এসে বাইক স্টার্ট দেয়। শেখ বাড়ির গাড়ি দুটো দৃষ্টি সীমানার বাইরে যেতে বিয়েবাড়ির সবাই হাঁপ ছেড়ে বলল। আর চোখে তাকিয়ে দেখলো জারিফকে। জারিফ অ্যাপাচি আরটিআর চলতে শুরু করে বিপরীত রাস্তা ধরে। গাড়ি চলতে শুরু করার সাথে সাথে দোলা দু চোখ মেলে তাকায়। মাথার দুপাট্টা নাক অবধি টেনে নেয়। হাত দিয়ে সেটা টেনে নিজের মুখখানা খানিকটা উন্মুক্ত করে ঘন ঘন নিঃশ্বাস নেয়। তার পাশে বসে মানুষটার গা থেকে ভিন্ন পারফিউমের সুগন্ধ তার নাকে গিয়ে লাগছে। কিন্তু গন্ধটা দোলার নিঃশ্বাস আটকে দিতে চাইছে যেন। সে হাফশ্বাস করছে। তার সব আট চোখে দোলাকে এক পলক দেখে গাড়ির জানালার কাজ নামিয়ে দেয়। বাইরে থেকে শীতল বাতাসে চেষ্টা করে দোলাকে স্বস্তি দিতে। কিন্তু বিপরীত দিকে দোলার বিরক্ত লাগছে। তাদের গাড়িতে দোলা আর তৌসিফ ব্যতীত বসে রয়েছে শেখ তৌকির আহমেদ এবং তানিয়া তারহানার স্বামী সুমন সৈয়দ। সুমন বারবার ফোন তুলে তানিয়াকে জানাচ্ছে শেখ বাড়ি পৌঁছাতে তাদের কতক্ষণ সময় লাগবে। তৌসিফ আর চোখে দোলার দিকে এক পলক তাকিয়ে নিজের ফোনে মনোযোগ দেয়। বন্ধু মহলে সবাই ভাবের ছবি দেখবে বলে একের পর এক বার্তা পাঠাচ্ছে। তৌসিফ চোখ মুখ কঠিন হয়ে যায় ওই বার্তাগুলো দেখে। তার বউয়ের ছবি অন্যকে কেন দেবে? সে হোয়াটসঅ্যাপে গ্রুপে বন্ধুদের ছোট করে লিখে পাঠায় ছবি দেওয়া যাবে না। ফোনটা পাঞ্জাবি পকেটে ঢুকে আনমনে ডাটা হাতে রাখতে দোলার হাতে স্পর্শ লাগে। দোলা তড়িৎ গতিতে নিজের হাত গুটিয়ে নেয়। তৌসিফ ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে মাথা ঘুরে জানলার বাইরে দৃষ্টি রাখে। শেখ তৌকির আহমেদ নীরবতা ভেঙে পরিবেশ স্বাভাবিক করতে বলে ওঠে, দোলা এখন থেকে ইউরাকে 3 বেলা পড়াতে হবে যে? সৈয়দ আর সুমন হুড় করে হেসে ওঠে। সৈয়দ বলে ওঠে, বেচারি দোলা ভাবে
কি বাজেভাবে ফেসে গেছে। দোলা নির্বিকার। সৈয়দের কথায় তৌসিফের ঠোঁটে বক্র হাসি ফুটছে। সে মনে মনে আওড়াচ্ছে, আসলেই ফেসে গিয়েছে। আঙিনায় বাইরে এসে থেমেছে। জাহিদা বেগম ডাইনিং টেবিলের চেয়ারে বসে রয়েছিল। বাইকের আওয়াজে মাথা তুলে তাকায়। পরপর কলা পসিবল গেটে খোলা, তার বন্ধ হওয়ার আওয়াজ। জাহিদা ছুটে গিয়ে সদর দরজা খুলে দাঁড়ায়। জারিফ খুব স্বাভাবিক ভঙ্গিতে বাইকটাকে সিঁড়ির কাছে দাঁড় করিয়ে রেখে দরজায় দাঁড়িয়ে থাকা মাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে সস্ত পায়ে হেঁটে নিজের ঘরে ঢুকে জারিফ ফ্রেশ হয়ে নেয়। একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে শরীর গলিয়ে ঘর থেকে বেরিয়ে এসে খুব স্বাভাবিক ভঙ্গিতে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসে বলে, রেঁধেছো কি মা? জাহিদা আনাম এক দৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। জারিফ প্লেটে ভাত তুলে নিতে নিতে বলো কি রেঁধেছো? করলা ভাজি, ডাল আর ইলিশ মাছ ভুনা, অস্ফুট স্বরে জবাব দেয় জাহিদা। জারিফ বিরক্ত ভঙ্গিতে বলে, রাতে করলা ভাজি খেতে ইচ্ছা করে না, মাছটাও না, একটা ডিম ভেজে দাও। জাহিদা ছেলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে চুপচাপ গিয়ে একটা ডিম ভেজে নিয়ে এসে ছেলের পাতে তুলে দেয়। জারিফ বেশ আয়েশ করে খাচ্ছে। জাহিদা দেখছে ছেলেকে। খাওয়া শেষ করে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে মাকে বলে, শুয়ে পড়ো মা। আর হ্যাঁ, আমার ঘরের দরজা খোলা রেখে ঘুমাবো কেমন, যাতে তোমার ভয় না হয় তোমার ছেলে সুইসাইড করলো কিনা। হেঁটে হেঁটে ঘরের দরজার কাছে দাঁড়িয়ে দরজার কপাট একেবারে ভিতরের সাথে ফিরিয়ে দেয়। এ বলল, এই যে মা, খোলা থাকলো, তুমি ঘুমাও। মায়ের দিকে হাসি হাসি মুখ করে কিছুক্ষণ তাকিয়ে গিয়ে জারিফ বিছানায় টান টান হয়ে শুয়ে দু চোখ বন্ধ করে এলো। জাহিদা ডাইনিং রুমে চুপচাপ দাঁড়িয়ে আছে ছেলের ঘরের দিকে দৃষ্টি দিয়ে। অপরদিকে নববউ বরের গাড়ি শেখ বাড়ির গেটে এসে পৌঁছে শেখ বাড়ির সব ঘর হুড়মুড় করে গেটে এসে দাঁড়ায়। রাত তখন 12টা। তৌসিফ গাড়ি থেকে নেমে গিয়ে দোলার পাশের দরজাটা খুলে দেয়। দোলা চুপচাপ নেমে পড়ে। মুরব্বীরা সবাই বর বউকে রেখে বাড়ির ভিতরে ঢুকেছে। তারা না তৌসিফ আর দোলাকে দেখে বলে, আরে ভাবি, তুমি হনন করে ঢুকছো কেন? তুমি ইউরাকে পড়াতে আসোনি, এসেছো তো বাড়ির বউ হয়ে, একটু স্বাগতম জানাতে দেবে না আমাদের? ফারিন হেসে তৌসিফকে বলে, বউকে কোলে নিয়ে দাদির ঘরে নিয়ে যাও, দুজনে দেওয়া নেওয়া ওনার থেকে। রাত অনেক হয়েছে, আজ দোলা ইউরার ঘরে থাকবে, কাল গায়ে হলুদ দেবো দুজনে, তারপর বউকে তার নিজের ঘরে পাঠাবো, ঠিক আছে? তৌসিফ নির্বিকার চিত্রে দাঁড়িয়ে আছে। তনয়া তাড়া দিয়ে সে দোলার দিকে এগিয়ে যায়। তুলে নেয় দোলাকে পাজা খোলা করে। দোলা দু চোখ বন্ধ করে ফেলে। নিঃশ্বাস অব্দি নিতে ইচ্ছে করলো না তার। মিনিট 3 যেতে সে টের পায় তাকে নামিয়ে নেওয়া হয়েছে। চোখ খুলে দেখে গুলবাহার বেগমের ঘরে তার পাশে টান টান হয়ে দাঁড়িয়েছে স্বামী নামক মানুষটা। অপরদিকে জাহিদা আনাম ডাইনিং রুমে মেঝেতে চুপচাপ বসে আছে, তাকিয়ে আছে জারিফের খোলা ঘরের দিকে। জারিফ কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসে। 2 ঘন্টা চেষ্টা করে ব্যর্থ। ঘুম আসছে না তার চোখে, অথচ ঘুমটা তার খুব খুব দরকার, নয়তো অঘটন ঘটে যেতে পারে। লজ্জায় মাথা কাটা যাবে জারিফের। একজন পুরুষ হয়ে এই লজ্জা সে পড়তে চায় না, একেবারেই না। চোখে ঘুম না আসলে তার গলায় কিছু একটা এসেছে, দম বন্ধ হচ্ছে তার। পেশিবহুল 2 হাতে নিজের গলা নিজে চেপে ধরে গলায় আটকে থাকা জিনিসটাকে পিষে ফেলতে চায়, কিন্তু পারল না। ওই জিনিসটা বেশ আটঘাট বেঁধে রয়েছে। জারিফ দ্রুত উবুর হয়ে বালিশে নিচে মাথা ঢুকিয়ে নেয়। হাতে আরও একটা বালিশ উঠিয়ে দুটো বালিশের নিচে নিজের মাথাটাকে চেপে বিকট চিৎকার করে ওঠে। পুরুষ হয়ে লজ্জায় মাছের কাটা যাওয়ার ফলে কাজটা জারিফ করেই ফেলে শেষমেশ। জাহিদা আনাম কেঁপে ওঠে সেই চিৎকারে। রাতের নিস্তব্ধতায় ভয়ঙ্কর সব শোনায় চিৎকার। সে উঠে ছুটে যায় ছেলের ঘরের দিকে। দরজার কাছে গিয়ে থমকে যায়। জারিফ প্রাণপণ চেষ্টা করছে তার কান্নার আওয়াজ চাপা দিতে। বালিশ দুটোকে দিয়ে নিজের মাথাটাকে চেপে রেখেছে প্রচণ্ড শক্তি দিয়ে, তবু সে ব্যর্থ। গঙ্গানের আওয়াজে জাহিনের ঘুম ভেঙে যায়। কি ভয়ঙ্কর লাগছে শব্দটা। জাহিনের বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে শব্দটা শুনে। তার কাছে মনে হচ্ছে কাউকে মেরে ফেলা হচ্ছে। জাহিন ঘুম ঘুম চোখে, মস্তিষ্ক তখনও টের পায়নি আজ কাউকে আসলে মেরে ফেলা হয়েছে।